Good morning and welcome to my channel. সদ্য সমাপ্ত হওয়া পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় যে ৭৫টি জিকে প্রশ্ন এসেছিল তার ডিটেলস আলোচনা আজ আমি এই ভিডিওতে করতে চলেছি। শুধুমাত্র ৭৫টি জিকেই নয়, তার পাশাপাশি প্রত্যেকটি প্রশ্নের জন্য যে ৪টি অপশন ছিল সেই ৪টি অপশনও ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে। তো এই ৭৫টি জিকে আলোচনা করতে গিয়ে কমপক্ষে ৩০০ প্রশ্ন আলোচনা করা হয়ে যাবে এবং প্রাসঙ্গিক বিষয় নিয়েই আলোচনা করা হবে। তাই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনেই ১৬-১৭ নভেম্বরে রয়েছে পিএসসি ক্লার্কশিপের এক্সাম। তাছাড়া রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষা এবং ডিসেম্বর মাসের দিকে যে ডব্লিউবিসিএস প্রিলিমস হতে চলেছে, সমস্ত পরীক্ষার জন্যই উপযুক্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। তো আমার কাছে যে সেটটি এসেছিল সেটি সি সেটের প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের ডান দিকে লেখা রয়েছে C2 অর্থাৎ পেজ নম্বর 2 এবং সেট নম্বর সি। তো প্রথম প্রশ্ন রয়েছে খুবই সহজ প্রশ্ন এবং এটা সকলেরই জানা প্রশ্ন। প্রশ্নটিতে বলছে কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, এন্টোমোলজি। বাকি অপশনগুলো দেখা যাক। বাকি অপশনগুলো রয়েছে অ্যাস্ট্রোলজি। তো অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ববিদ। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে যে মানুষের উপর গ্রহ নক্ষত্রের যে প্রভাব সেই সংক্রান্ত বিদ্যা, এবং জিওলজি হচ্ছে যে ভূতাত্ত্বিক গঠন, পৃথিবীর যে ভূতাত্ত্বিক গঠন এবং প্রাকৃতিক গঠন সেটি নিয়ে আলোচনা করা হয় জিওলজির মধ্যে। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? অর্থাৎ কম্পিউটারে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা জানতে চেয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, বাইনারি ফর্ম। তো হেক্সাডেসিমেল সম্পর্কে বলি। হেক্সাডেসিমেলে বেশ 10-এর পরিবর্তে বেশ 16 ধরা হয় এবং অক্টালে বেশ 10-এর পরিবর্তে 8 ধরা হয়। এবং ডেসিমেল তো তোমরা সকলেই জানো, ডেসিমেল মানে দশমিক। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে ফাদার অফ মডার্ন কম্পিউটার অর্থাৎ আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বিমানবন্দরবিহীন দেশ। অপশন এ মোনাকো, অপশন বি স্যান মেরিনো, অপশন সি অ্যান্ডোরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, উপরের সবকটি। মোনাকো সম্পর্কে বলি। মোনাকো হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, অর্থাৎ সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন এরিয়া ওয়াইজ বাট অলসো ইন পপুলেশন। অর্থাৎ জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মোনাকো। তোমরা আমাকে কমেন্টে জানাও পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সিয়াটেল। সিয়াটেল হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওয়াশিংটন ডিসি হচ্ছে
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী। তোমরা আমাকে বলো ডিসির পুরো কথাটি কি? নিউ ইয়র্ক হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্য একটি গুরুত্বপূর্ণ শহর, এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন পরীক্ষায় আসতেই থাকে যে নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত। অপশন সি লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসেই আমরা যে হলিউড সিনেমা দেখি সেই হলিউড নগরী অবস্থিত। শিকাগো সম্পর্কে বলি। শিকাগো হচ্ছে ঝড়ের শহর। শিকাগো হচ্ছে ঝড়ের শহর, অর্থাৎ উইন্ড সিটি বলা হয় শিকাগোকে। তাছাড়া বিশ্বের কসাইখানা বলা হয়, বিশ্বের কসাইখানা বলা হয় শিকাগোকে। বিশ্বের কসাইখানা বলা হয় শিকাগোকে। শিকাগো সম্পর্কে বলতে গেলে আরেকটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে যে 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের শিকাগো শহর সফর এবং বিশ্ব ধর্মসভায় বক্তৃতা দান। অনেক পরীক্ষায় বহুবার এসেছে স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে ভাষণ দিয়েছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে 1893। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরই সাথে শেষ হচ্ছে কোশ্চেন নম্বর 5। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি, যাকে আমরা হিকি নামেই চিনি। সংবাদ কৌমুদী সম্পর্কে বলতে হয়। সংবাদ কৌমুদী হচ্ছে রাজা রামমোহন রায় রচিত বাংলা সংবাদপত্র, এবং মিরাতুল আকবর হচ্ছে রাজা রামমোহন রায় রচিত ফার্সি সংবাদপত্র। হিন্দু পেট্রিয়ট, এটি একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। প্রাক স্বাধীনতার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো এই পত্রিকাটি। তো হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং পরবর্তীতে হরিশচন্দ্র মুখার্জি। তোমরা আমাকে কমেন্টে জানাও যে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। তো তোমাদেরকে বলি, এই প্রশ্নের উত্তর আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনই শিখেছিলাম, কারণ তখন ফরাসি বিপ্লব পড়তে গিয়ে তিনজন বিখ্যাত দার্শনিক রুশো, মন্টেস্কু এবং ভলতেয়ার, এই তিনজন দার্শনিকের ভূমিকা পড়তে গিয়ে এদের গ্রন্থগুলি এবং এই বিখ্যাত উক্তিতে আমি পড়েছিলাম। এর পাশাপাশি আর একজন বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্ক্সের কথাও আমি পড়েছিলাম। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ জে রুশো, জিন জ্যাকুইস রুশো। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেন, একটা বিখ্যাত উক্তি, অবশ্যই মনে রাখবে। রুশোর লেখা গ্রন্থগুলি হচ্ছে এমিল, অর্থাৎ এটা শিক্ষা সংক্রান্ত বই, এমিল। এছাড়াও হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, বিখ্যাত গ্রন্থ সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এছাড়া তার একটি গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে জুলি, রোমান্টিক উপন্যাস। এটি জুলি নামে একটি বিখ্যাত রোমান্টিক উপন্যাস তিনি লিখেছিলেন। মন্টেস্কু রচিত গ্রন্থগুলি কি কি? মন্টেস্কু রচিত গ্রন্থগুলি হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স, দ্য পার্সিয়ান লেটার্স, দ্য পার্সিয়ান লেটার্স মন্টেস্কু রচিত একটি বিখ্যাত গ্রন্থ। এছাড়াও রয়েছে দ্য স্পিরিট অফ লজ। আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি।
দ্য স্পিরিট অফ লজ, স্পিরিট অফ লজ, দ্য স্পিরিট অফ লজ এই বিখ্যাত গ্রন্থ দুটি রচয়িতা হচ্ছেন মন্টেস্কু। ভলতেয়ার রচনা করেন কাঁদিদ, ভলতেয়ার রচনা করেন কাঁদিদ, ডিআইডি, কাঁদিদ, ভলতেয়ার, কাঁদিদ হচ্ছে ভলতেয়ার। তোমরা আমাকে জানাও যে কার্ল মার্কস রচিত সে বিখ্যাত গ্রন্থটির নাম কি। তো এরই সাথে শেষ হচ্ছে 7 নম্বর প্রশ্নের ডিটেলস আলোচনা। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, লর্ড মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এই নিয়ে ছাত্রদের মধ্যে প্রায় কনফিউশন থেকেই যায়, আমার স্টুডেন্টের মধ্যেও কনফিউশন ছিল। তো আমি এই বিষয়টা প্রথমে একটু আলোচনা করে দিই যে ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটেছিল বাংলা থেকে। পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন বৃহস্পতিবার পলাশির শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং তখন থেকেই পরবর্তী নবাবগণ ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন। তো 1757 সালের পর থেকে রবার্ট ক্লাইভ হলেন বাংলার গভর্নর এবং প্রথম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদ সেটি কিন্তু শুরু হচ্ছে বাংলার গভর্নরের পদ দিয়ে। পরবর্তীতে আমরা দেখব যে 1772 খ্রিস্টাব্দে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেলে পরিণত হচ্ছেন। অর্থাৎ বাংলার গভর্নরের পদ শেষ হয়ে শুরু হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদ। তারপরে দেখব আমরা যে 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের বিনিময়ে 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের বিনিময়ে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক হয়ে যাচ্ছেন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পদটি আরও বিস্তারিত হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছেন বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল। পরবর্তীতে 1858 সালে যখন মহাবিদ্রোহ ঘটে বা সিপাহী বিদ্রোহ ঘটে, 1857 সালে যখন মহাবিদ্রোহ ঘটে তখন ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কেড়ে নেয় এবং তখনকার মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র জারি করে 1858 সালে এবং সেই ঘোষণাপত্রের বিনিময়ে ভারতের গভর্নর জেনারেলকে গভর্নর জেনারেল পদটি পরিবর্তন করে করা হয় ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভাইসরয়। এবং প্রথম ভারতীয় ভাইসরয় হন লর্ড ক্যানিং, প্রথম ভারতীয় ভাইসরয় হন লর্ড ক্যানিং এবং লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল অর্থাৎ লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লর্ড ক্যানিং এর সময় থেকে শুরু হলো ভাইসরয়ের পদ এবং স্বাধীনতা পর্যন্ত এই ভাইসরয়ের পদটি টিকে থাকবে এবং শেষ ভাইসরয় হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। তারপর যখন ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করবে তখন এই পদটিকে পুনরায় ফিরিয়ে আনা হয় এবং ভাইসরয় নামটাকে পরিবর্তন করে রাখা হয় গভর্নর জেনারেল।
তো সেই পদে প্রথম বসানো হয় লর্ড মাউন্ট ব্যাটেনকে, অর্থাৎ লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তারপরে বসেন C.R. গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। তো আশা করি তোমরা এই প্রশ্নের ডিটেলস ব্যাখ্যাটা বুঝে নিয়েছো। লর্ড ওয়াভেল ছিলেন 1943 থেকে 1947 পর্যন্ত ভারতের ভাইসরয় এবং লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন 47 থেকে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত। লর্ড নীলনৃত্য 1936 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। লর্ড নীলনৃত্যর আমলে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আগস্ট অফার বা লিনলিথ অফার। আগস্ট অফার 1940 আগস্ট অফার 1940 এবং 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসবে। ক্রিপস মিশন ভারতে আসে লর্ড লিনলিথর আমলে। তাছাড়া 1942 খ্রিস্টাব্দে যে ভারত ছাড়ো আন্দোলন, 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। তখনও ভারতের ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। লর্ড ওয়াভেলের আমলে সিমলা চুক্তি 1945 খ্রিস্টাব্দ এবং লর্ড ওয়াভেলের আমলে যেটা এসেছিল সেটা হচ্ছে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসে লর্ড ওয়াভেলের আমলে। ব্রেকডাউন প্ল্যানের উদ্যোক্তা ছিলেন লর্ড ওয়াভেল। লর্ড মেয়ো হচ্ছেন একমাত্র ভাইসরয় যিনি কর্মরত অবস্থায় বিপ্লবীদের হাতে নিহত হন। ঘটনাটা বলি, লর্ড মেয়ো একদিন আন্দামান নিকোবরের সেলুলার জেলে ভ্রমণে গেছেন, অর্থাৎ কয়েদিদের অবস্থা দেখতে গেছেন। সেখানে শের আলী নামক এক স্বাধীনতা সংগ্রামী লর্ড মেয়োকে হত্যা করেন। তো এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই ঘটনাগুলো অবশ্যই মনে রাখবে। লর্ড ওয়াভেল বিখ্যাত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডব্লিউবিসিএস অনেকবার এসেছে যে ব্রেকডাউন প্ল্যান কার সময়ে ঘটেছিল। তো লর্ড ওয়াভেল। ভারত ছাড়ো আন্দোলন কার সময়ে ঘটেছিল, আগস্ট অফার কার সময়ে ঘটেছিল, ক্রিপস মিশন কার আমলে ভারত এসেছিল, তো তখন উত্তর হয়ে যাবে লর্ড লিনলিথগো। আর ক্রিপস মিশন সম্পর্কে গান্ধীজির একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেটি হচ্ছে এ পোস্ট ডেটেড চেক অন আ ক্রাসিং ব্যাংক। তো অনেক প্রশ্ন এখানে আলোচনা করে দিলাম, তোমরা আশা করি এগুলো নোট করে নেবে। এগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল চলচ্চিত্রটি? তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং এটি খুবই একটি জনপ্রিয় সিনেমা, যেটা তৈরি হয়েছিল আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবন কাহিনী নিয়ে। বাকি অপশনগুলো সম্পর্কে বলি, নজরুল ইসলাম, যাকে বিদ্রোহী কবি বলা হয়, তার বিখ্যাত গ্রন্থগুলি হচ্ছে ঝিঙে ফুল, বিষের বাঁশি, সঞ্চিতা। তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। কিরণ বেদি হচ্ছেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। নজরুল ইসলাম সম্পর্কে আরেকটা বলি, তিনি হচ্ছেন বাংলা গজলের উদ্ভাবন করেন, গজলের উদ্ভাবক। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? তো এটি চালু করেছিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। একটু বলে রাখি যে কথা বলার এটিএম চালু করেছিল অন্ধ লোকেদের জন্য। বাকি অপশনগুলো সম্পর্কে একটু বলে দিই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের 3টি প্রেসিডেন্সি ব্যাংক, অর্থাৎ ব্যাংক অফ
ব্যাংক অফ কলকাতা, ব্যাংক অফ বম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজের সমন্বিত, অর্থাৎ এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংক মিলিত হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করে, যেটা ছিল 1921 সালে। তখন স্টেট ব্যাংকের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921। তো তিনটি প্রেসিডেন্সি ব্যাংক মিলিত হয়ে গঠন করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তীতে 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয় এবং এর নাম দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রতিষ্ঠাতা হলেন লালা লাজপত রায়। লালা লাজপত রায়, লালা লাজপত রায়, LL রয়, লালা লাজপত রায়। ঠিক আছে। আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি প্রতিষ্ঠিত হয় 1991 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ব্যাস, এর সাথে সাথে শেষ হলো 10 নম্বর প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, নাইট্রোজেন গ্যাস। তোমরা সবাই জানো যে বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 77 অক্সিজেন গ্যাসের পরিমাণ 20% অধিক, 77 বেশি অধিক, এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%। বেশ, অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না কিন্তু জ্বলতে সাহায্য করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। তাদের মনে রাখবে যে শুষ্ক বরফ অর্থাৎ ড্রাই আইস তৈরি হয় এই কার্বন ডাই অক্সাইড দিয়ে, অর্থাৎ শুকনো কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ড্রাই আইস। নাইট্রোজেন গ্যাস নিজে জলে আগুন জ্বলাতে সাহায্যও করে না এবং নিজেও জ্বলে না। নিয়ন গ্যাস হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম। তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। রেডন প্রকৃতিতে পাওয়া যায় না। রেডন নামক নিষ্ক্রিয় গ্যাসটি প্রকৃতিতে পাওয়া যায় না। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা মনে রেখে দেবে। নিয়ন গ্যাস, নিয়ন বাতি অর্থাৎ বাল্ব টাইপের বাতিগুলিতে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। তো দেখা যাক এবার পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মেরি কুরি। মেরি কুরি এমন একজন বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন। ফিজিক্সে পেয়েছিলেন 1903 সালে এবং কেমিস্ট্রিতে পান 1911 সালে তিনি কেমিস্ট্রিতে নোবেল পান। মেরি কুরি তেজস্ক্রিয়তা অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আলোচনা করে দিই যে তেজস্ক্রিয়তার আবিষ্কারক ছিলেন হেনরি বেকারেল এবং তার নাম অনুসারে তেজস্ক্রিয়তার যে একক এসআই ইউনিট সেটা করা হয়েছিল এবং এসআই ইউনিটটি হচ্ছে বেকারেল এবং সিজিএস ইউনিট হচ্ছে কুরি, অর্থাৎ তেজস্ক্রিয়তা সিজিএস একক হচ্ছে কুরি।
তো তোমরা সকলেই জানো যে 6টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়। ঠিক শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের অসলো থেকে, এবং বাকি নোবেলগুলি দেওয়া হয় স্টকহোমের সুইডেনের স্টকহোম থেকে। নোবেল কার নামে দেওয়া হয়? বিখ্যাত বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল, যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, এবং তার মৃত্যুবার্ষিকীতে প্রত্যেক বছর 10ই ডিসেম্বর নোবেল দেওয়া হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 10ই ডিসেম্বর নোবেল দেওয়া হয়ে থাকে। তো কার নামে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার দেওয়া হয়। আরেকটি এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অর্থনীতিতে নোবেল চালু হয় 1969 সাল থেকে। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল চালু হয়। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আলোচনা করা হলো তোমাদের সাথে, অবশ্যই এগুলো তোমরা নোট করে নেবে। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, হলদি এবং হুগলি নদীর তীরে। হলদি নদী সম্পর্কে বলি যে এটি প্রধানত দুটি নদীর প্রবাহকে বলা হয়ে থাকে। একটা হচ্ছে কংসাবতী বা কাঁসাই। কংসাবতী সরি কংসাবতী বা কাঁসাই নদী, কংসাবতী, কাঁসাই এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। কংসাবতী বা কাঁসাই এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। রূপনারায়ণ নদী একটি গুরুত্বপূর্ণ, যেটিও প্রধানত দুটি নদীর মিলিত প্রবাহ, সেটা হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ, এটা মনে রাখবে তোমরা। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। এখন আলোচনা করা যায় হুগলি নদী, যে হুগলি নদী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডব্লিউবিসিএস এসেছিল, সেটা হচ্ছে যে হুগলি নামকরণ কোথা থেকে করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত ভাগীরথী নদীর নাম হুগলি। ভাগীরথী নদীর নাম হুগলি। তো ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে আমরা জানি ভারতবর্ষের দীর্ঘতম নদী গঙ্গা, যার দৈর্ঘ্য হচ্ছে 25 অর্থাৎ 2525 কিলোমিটার। সেটি উত্তরাখণ্ডের উপরে, অর্থাৎ উত্তরাখণ্ড থেকে কিছুটা দূরে গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে, এবং উৎসস্থলের নাম ছিল ভাগীরথী। পরবর্তীতে ভাগীরথী ও মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ, ঠিক যেটা দেবপ্রয়াগের কাছে মিলিত হয়, এবং এখানে ভাগীরথীর সাথে আরো অনেক নদী, পিন্ডারি, আরো বেশ কিছু নদী, যেটাকে পঞ্চপ্রয়াগ বলা হয়। তো 5টি নদী মিলিত হয়েছে ভাগীরথীর সঙ্গে উৎপত্তি স্থলে, এবং সেটা পঞ্চপ্রয়াগ নামে পরিচিত। তো তারপরে ভাগীরথী নদী হরিদ্বারের পথ থেকে উত্তরপ্রদেশের মধ্য দিয়ে বিহারের রাজমহল পাহাড় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তো হরিদ্বারের পথ থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর নাম হচ্ছে গঙ্গা, এবং বিহারের রাজমহল পাহাড় পেরিয়ে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটি ভাগে ভাগ হয়ে যায়। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশের ভিতর দিয়ে, এবং অপর শাখাটি ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তো এই গঙ্গা নদীর নাম ছিল প্রথমে উৎসস্থলে ভাগীরথী, তারপর হলো গঙ্গা,
তারপরে আবার যেখানে ধুলিয়ানের কাছে দুটি ভাগে বিভক্ত হলো, অর্থাৎ দুটি শাখায় বিভক্ত হলো, প্রধান শাখা পদ্মা এবং অপর একটি শাখা ভাগীরথী, যেটি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এই পশ্চিমবঙ্গের কিছু অংশে, অর্থাৎ মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে এই নদীটি ভাগীরথী নামে পরিচিত, এবং নদিয়ার নবদ্বীপের পর থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। একটি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? তখন উত্তর কিন্তু কখনোই ভাগীরথী হবে না, যদি অপশনে হুগলি থাকে। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হবে হুগলি নদী। আর যদি হুগলি নদী না থেকে কেবলমাত্র ভাগীরথী থাকে, তখন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী করবে। তো এর সাথেই আমাদের নদ নদী সংক্রান্ত ডিটেলস আলোচনা হয়ে গেল। তো দেখা যাক পরের প্রশ্নটি কি রয়েছে। সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, নর্মদা নদীর তীরে, এবং এটি গুজরাটে অবস্থিত। কোথায়? না, এটি গুজরাটে অবস্থিত, গুজরাট স্টেটে অবস্থিত। তো বাকি অপশনগুলি দেখো, যে তিস্তা নদী উৎপত্তি হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে। জেমু হিমবাহ, সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তা নদী, এবং তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী। তিস্তা নদী উত্তরবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত, কারণ এই নদীতে প্রায়শই বন্যা দেখা দেয়। তোরসা নদী ভুটানে আমুচু নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী সম্পর্কে বলি। ব্রহ্মপুত্র নদীটি উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ংদুং হিমবাহ থেকে, এবং উৎসস্থলে এই নদীর নাম ছিল সাংপো। উৎসস্থলে এই নদীর নাম হয় সাংপো। সাংপো নামে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশে যখন এই নদীটা ঢুকছে, তখন সিনটেক্সিয়াল বেন্টের মধ্য দিয়ে ঢুকে পড়ে, এবং এইখানে অরুণাচল প্রদেশে সাংপোর নাম হয় ডিহং। সাংপোর নাম হয় ডিহং নদী, এবং পরবর্তীতে যখন অসমের মধ্য দিয়ে প্রবেশ করে, অসমে এই নদীর নাম হয় ব্রহ্মপুত্র, এবং অসমের মধ্য দিয়ে প্রবেশ করে বাংলাদেশে পতিত হয়, তখন এই নদীর নাম হয় যমুনা। যখন বাংলাদেশে পতিত হয়, তখন এই নদীর নাম হয় যমুনা। তো বোঝা গেল যে এই ব্রহ্মপুত্র নদটি খুবই গুরুত্বপূর্ণ নদী, এবং ভারতবর্ষের জলপ্রবাহের দিক থেকে সবচেয়ে বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। এটি একটি বিশেষ পরীক্ষায় এসেছিল যে জলপ্রবাহের দিক থেকে ভারতের বৃহত্তম নদীর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। এবং এটি কোথায় উৎপত্তি লাভ করেছে? না, তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুং দুং হিমবাহ থেকে। চেমায়ুং দুং গ্লাসিয়ার, চেমায়ুং দুং হিমবাহ থেকে এটি উৎপত্তি লাভ করেছে, এবং উৎসস্থলের নাম ছিল সাংপো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি যেগুলো আমি আলোচনা করছি, এগুলো সব কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। তো অবশ্যই তোমরা এগুলি নোট করে নেবে না জানা থাকলে। নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক থেকে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অমরকণ্টক। এবং ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী হচ্ছে এই নর্মদা নদী। আরেকটি বিষয় বলে রাখি যে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, অর্থাৎ উত্তরে রয়েছে বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে রয়েছে সাতপুরা পর্বত। এই দুই পর্বতের মধ্য দিয়ে নর্মদা নদী পতিত হয়ে গুজরাটের খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই মনে রাখবে। খাম্বাত উপসাগরে আরেকটি নদী পতিত হয়েছে, সেটি হচ্ছে তাপ্তি নদী, যেটা সাতপুরা পর্বতের নিচের দিক দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এবং এ দুটি হচ্ছে, তাপ্তি এবং নর্মদা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী। অনেক পরীক্ষায় বারবার এই প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে। তো এরই সাথে শেষ হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্নের বিস্তারিত আলোচনা। দেখা যাক পরের প্রশ্ন কি আছে।
পরের প্রশ্ন একটি যন্ত্র সম্পর্কে। প্রশ্নটি হচ্ছে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতি নির্ণয় করা হয়। তো বাকি অপশনগুলি দেখো, ব্যারোমিটার, ব্যারোমিটারের সাহায্যে বাতাসের প্রেসার মাপা হয়, অর্থাৎ বাতাসের চাপ মাপা হয়, প্রেসার। আচ্ছা, ম্যানোমিটার, ম্যানোমিটার হচ্ছে একটি চাপ মাপার যন্ত্র, কিন্তু বাতাসের নয়, এটা হচ্ছে তরলের অর্থাৎ লিকুইডের চাপ মাপতে আমরা ম্যানোমিটার ব্যবহার করি। থার্মোমিটার, থার্মোমিটার বায়ুর উষ্ণতা মাপতে আমরা থার্মোমিটার ব্যবহার করি। এবং এখানে আরেকটি প্রশ্ন তোমাদেরকে বলে দিই যে থার্মোমিটার আবিষ্কার করেছিলেন কে? থার্মোমিটার আবিষ্কার করেন ফারেনহাইট। কে? ফারেনহাইট। ফারেনহাইট। তো অবশ্যই মনে রাখবে, এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতেই থাকে। তোমরা আমাকে জানাও বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। এটি একটি উক্তি, খুবই গুরুত্বপূর্ণ উক্তি। দেখো, বলছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মার্টিন লুথার কিং। তো মার্টিন লুথার কিং সম্পর্কে একটু করে বলি যে ইউরোপে এক সময় পোপ ধর্ম অর্থাৎ পোপ, পাদ্রী এবং ধর্মযাজকেরা এমনই নিচু পর্যায়ে নেমে এসেছিল যে তারা প্রচার করতে থাকে যে যারা পাপ করবে তারা ইন্ডালজেন্স ছাড়পত্র, ইন্ডালজেন্স নামক এক প্রকার ছাড়পত্র নিতে পারবে পোপের কাছ থেকে পয়সার বিনিময়ে, এবং তাদের পূর্ববর্তী সমস্ত পাপ পোপ মোচন করে দেবে। তো মার্টিন লুথার, তিনিও ছিলেন বিখ্যাত ধর্মযাজক এবং পোপ। তো তিনি এই মতের বিরোধিতা করতে থাকেন। তিনি বলেন যে না, ইন্ডালজেন্স কেনার মাধ্যমে পাপ মোচন হওয়ার সুযোগ নেই। পাপ মোচন হতে গেলে পাপীকে অনুতপ্ত হতে হবে, অর্থাৎ রিপেন্টেন্স করতে হবে। এবং শুরু হয় পোপ এবং মার্টিন লুথারের মধ্যে দ্বন্দ্ব। পূর্ববর্তী পোপরা তো মার্টিন লুথারকে নাস্তিক বলে ঘোষণা করে, কিন্তু মার্টিন লুথারকে এর পরিপ্রেক্ষিতে হত্যা করার চেষ্টা করা হলে জনগণ তার পাশে দাঁড়ায় এবং তাকে কোনো মতেই হত্যা করতে পারেনি। এবং তখন থেকে খ্রিস্ট ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, অর্থাৎ যারা অর্থোডক্স তাদেরকে বলা হয় ক্যাথলিক, যারা অর্থোডক্স তাদেরকে বলা হয় ক্যাথলিক, এবং যারা মার্টিন লুথারের মতবাদে বিশ্বাসী তাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মের প্রবক্তা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্টিন লুথার। অবশ্যই জেনে রাখবে নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে ছিলেন। তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, যেটি হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম অ্যান্ড দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। দক্ষিণ আফ্রিকার এই বিখ্যাত স্বাধীনতাকামী ব্যক্তিটি আমাদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে, এবং এর বিখ্যাত গ্রন্থ লং ওয়াক টু ফ্রিডম পরীক্ষায় বারবার আসতে থাকে। তো অবশ্যই এর নামটা মনে রাখবে। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়? তো লুক অ্যাট দ্য ইস্ট, এই নীতির নীতির প্রবর্তন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি নরসিংহ রাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিপি নরসিংহ রাও। 1991 খ্রিস্টাব্দে যখন তিনি নিউ ইকোনমিক পলিসি
পাশ করেন। আর একটা বিষয় মনে রাখবে, যখন নিউ ইকোনমিক পলিসি পাশ করেন তখন অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। এবং আরেকটি বিষয় তিনি করেছিলেন, সেটা হচ্ছে এলপিজি। এলপিজির ফুল ফর্ম হচ্ছে, এখানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয় কিন্তু, এখানে এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো অবশ্যই এই প্রশ্নটি তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরই সাথে শেষ হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেন ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট। এই বিখ্যাত উক্তিটি করেন ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট। তো নেপোলিয়ন সম্পর্কে বলি, তিনি প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। নেপোলিয়ন সম্পর্কে যে তথ্যগুলি আমাদের অবশ্যই জানা উচিত, সেই তথ্যগুলি আমি একটু আলোচনা করে দিই। তো নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কোর্সিকা দ্বীপে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোর্সিকা দ্বীপে। সরি কোর্সিকা নামক দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন এবং 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে তিনি ডিক অফ ওয়েলিংটন অর্থাৎ ইংল্যান্ডের কাছে পরাজিত হন। 1815 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ডের কাছে পরাজিত হন এবং বন্দী হন। অবশেষে তাকে পাঠানো হয় সেন্ট হেলেনা দ্বীপে। সেন্ট হেলেনা দ্বীপে সেন্ট হেলেনা দ্বীপে সেন্ট হেলেনা দ্বীপে পাঠানো হয়। সেখানে তিনি আর্সেনিকের বিষক্রিয়ায় 1821 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। তো এই গেল নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আলোচনা। তিনি আরেকটি বিখ্যাত উক্তি করেছিলেন, সেটি হচ্ছে যে স্পেনীয় ক্ষতি আমার পতনের কারণ। অর্থাৎ স্পেন আক্রমণে তিনি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাই এই মন্তব্যটি করেছিলেন। বাকি অপশনগুলি দেখা যাক। বাকি অপশনগুলি সম্পর্কে বলতে হয় অটো ফন বিসমার্ক, যিনি জার্মানির ঐক্য আন্দোলনের নেতা, যাকে আয়রন ম্যান নামে ভূষিত করা হয়। এই অটো ফন বিসমার্ককে কেন্দ্র করেই সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, বা ভারতের বিসমার্ক কাকে বলা হয়, তখন উত্তর হয়ে যায় সর্দার বল্লভভাই প্যাটেল। তো কি করেছিলেন এই অটো ফন বিসমার্ক? খণ্ড খণ্ড জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অটো ফন বিসমার্ক, তাই তাকে আয়রন ম্যান বলা হয়ে থাকে। তো ভারতবর্ষের ক্ষেত্রে যে দেশীয় রাজ্যগুলি ছিল, সেগুলিকে ভারতভুক্তির ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাই অটো ফন বিসমার্কের ন্যায় তাকেও বলা হয় যে আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তো অপশন সিতে রয়েছে বেনিটো মুসোলিনি। মুসোলিনি কে ছিলেন? মুসোলিনি ছিলেন ফ্যাসিস্ট, অর্থাৎ ইতালির ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা ছিলেন, অর্থাৎ ফ্যাসিবাদের প্রবক্তা ছিলেন বেনিটো মুসোলিনি। তার সম্পর্কে একটু বলি যে ছোটবেলায় তিনি মুদির দোকানে কাজ করতেন। ছোটবেলায় তিনি মুদির দোকানে কাজ করতেন। হ্যাঁ, মোদির নয়, মুদির দোকানে, অর্থাৎ মুদিখানার দোকানে। অ্যাডলফ হিটলারের কথা বলি। অ্যাডলফ হিটলার একটি বিখ্যাত বই রচনা করেন, যার নাম হচ্ছে মেইন ক্যাম্প। কি নাম? মেইন ক্যাম্প, পিএইচ। তো মেইন ক্যাম্প গ্রন্থটিকে নাৎসি দলের বাইবেল বলা হয়ে থাকে। নাৎসি দলের বাইবেল বলা হয়ে থাকে মেইন ক্যাম্প গ্রন্থটিকে। আচ্ছা, হিটলার যে দলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল ন্যাৎসি দল। অ্যাডলফ হিটলার সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই। এটা মনে রাখবে যে হিটলার কিন্তু ছবি আঁকতে ভালোবাসতেন।
তো এই ছিল এই প্রশ্নের অন্যান্য অপশন সম্পর্কে আলোচনা। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ব্রোঞ্জ তামার সাথে মিশ্রিত থাকে, কি থাকে? ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, টিন। তো তোমরা ইতিহাসের প্রথম অধ্যায় তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা যখন পড়বে তখন দেখতে পাবে যে সিন্ধু সভ্যতা ছিল তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো ব্রোঞ্জটা কি? সেটি ছিল আসলে তামা ও টিনের মিশ্রণ। তো টিনের টিনের সংকেত হচ্ছে এসএন। টিনের সংকেত হচ্ছে এসএন এবং এর যে রাসায়নিক নাম অর্থাৎ ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম। কি? স্ট্যানাম। ল্যাটিন নাম হচ্ছে স্ট্যানাম। লোহার সংকেত হচ্ছে Fe, যার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। রূপার সংকেত অনেক পরীক্ষায় এসছে, তো এটার সংকেত মনে রাখবে Ag, যার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। বেশ। সোনারও সংকেত আছে। সোনার সংকেত হচ্ছে Au, যার ল্যাটিন নাম হচ্ছে অরাম। AURUM, অরাম। তো আর একটা বিষয় মনে রাখবে যে সোনা, রূপো এবং প্ল্যাটিনাম এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ এরা কোনো পদার্থের সঙ্গে আকরিক হয়ে থাকে না, এটা মনে রাখবে। লোহাকে তো জানো যে আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয়ে থাকে লোহা। টিন তো ব্রোঞ্জ। তোমরা আমাকে কমেন্টে জানাও যে পিতল তৈরিতে কোন কোন ধাতু ব্যবহার করা হয়। বেশ। আর একটা তথ্য জানিয়ে দিই যে সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা এবং রূপা হচ্ছে মোস্ট কন্ডাক্টিভ এলিমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তড়িতের সবচেয়ে উত্তম পরিবাহক হচ্ছে রূপা এবং সেকেন্ড পজিশনে থাকে কপার বা তামা। রূপার দাম বেশি হয়, পরিবাহের কাজে তামাকে ব্যবহার করা হয়ে থাকে। লোহা সম্পর্কে বলি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে পার্মানেন্ট ম্যাগনেট অর্থাৎ স্থায়ী চৌম্বক তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয়ে থাকে। তো এরই সাথে শেষ হচ্ছে আমাদের 22 নম্বর প্রশ্ন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা। তো মনে রাখবে যে 3 প্রকার যে মশা রয়েছে, অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস, এদের স্ত্রী প্রজাতি রোগের বাহক, কারণ এদের প্রজননের জন্য রক্তের প্রয়োজন হয় এবং এরা রোগের বাহক হওয়ার কারণে প্রাণীর দেহে কামড় দেয় এবং সেই রোগের ব্যাকটেরিয়া বা মাইক্রোবস যে অণুজীব সেটা শরীরে প্রবেশ করে এবং সেই রোগে আক্রান্ত হয়। তো অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের কারণ। ম্যালেরিয়ার 4টি ভাগ আছে, বেনাইন, টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যার প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরম। অবশ্যই মনে রাখবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরম। ওকে। আর একটা কথা খুবই মনে রাখা প্রয়োজন যে ম্যালেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। এডিস মশা কি রোগ ছড়ায়? তো জাপানি এনকেফালাইটিস, ডেঙ্গু এবং পিতজ্বর। ইয়েলো ফিভার মানে পিতজ্বর। জাপানি এনসেফালাইটিস, পিতজ্বর, ডেঙ্গু রোগের
বাহক হচ্ছে এডিস মশা। কিউলেক্স মশা একটি রোগ ছড়ায়, সেটা হচ্ছে ফাইলেরিয়া বা গোদ, যেখানে পা হাতির মতো মোটা হয়ে যায়, তাই এই রোগটিকে বলা হয় এলিফ্যান্টাইটিস। এলিফ্যান্টিয়াসিস। তো এলিফ্যান্টিয়াসিস বলা হয় এই রোগটিকে, পা হাতির পায়ের মতো ফুলে যায় সে কারণে। তো এই যে গোদ বা এলিফ্যান্টিয়াটিস রোগের বাহক হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রফটি নামক একটি উম্ব, অর্থাৎ কি বলবো, ওটা কিন্তু ব্যাকটেরিয়া গ্রুপের নয়, ওটা হচ্ছে উম্ব অর্থাৎ কীট উচেরেরিয়া ব্যাংক্রফটি নামক একটা কীট এর জন্য দায়ী থাকে। তো এটি একটি হাইকোর্টের পরীক্ষায় এসেছিল, কলকাতা হাইকোর্টের পরীক্ষায়, যে ফাইলেরিয়া রোগটি কিসের কারণে হয়ে থাকে। অপশন ছিল ওম্ব, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ওম্ব। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক 1976 খ্রিস্টাব্দে 1936 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। জিম করবেট ন্যাশনাল পার্ক 1936 খ্রিস্টাব্দে। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। কানহা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। মনে রাখবেন নন্দা দেবী রয়েছে উত্তরাখণ্ড। তো তোমরা আপনাকে কমেন্টে জানাও যে ভারতবর্ষের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। লার্জেস্ট ন্যাশনাল পার্কের নাম কি? পরের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্রীরামপুর। তো শ্রীরামপুর ব্রিটিশ ভারতে অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে তিনজন ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনারা হচ্ছেন স্যার উইলিয়াম ক্যারি, জন মার্সম্যান এবং উইলিয়াম ওয়াটস। স্যার উইলিয়াম ক্যারি, জন মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজন ব্যক্তি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। কলকাতা সম্পর্কে তোমরা সকলেই জানো, কলকাতা হচ্ছে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং সিটি অফ জয় এবং সিটি অফ প্রসেশন, অর্থাৎ কি বলবো, প্রতিবাদের শহর, প্রসেশন পদযাত্রার শহর, এবং সিটি অফ জয় আনন্দের শহর বলা হয় কলকাতাকে। ঠিক আছে, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কি বলবো কলকাতা সম্পর্কে, যা বলবো সেটাই কম। তো আসানসোল সম্পর্কে বলি। আসানসোল হচ্ছে পশ্চিম বর্ধমানের সদর দপ্তর এবং আসানসোল পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উষ্ণতম জায়গা হচ্ছে আসানসোল। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? তো এটি একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর সরাসরি বইতে থাকে না, যেটা প্রশ্নটা এভেলেবেল থাকে সেটা হচ্ছে যে বাজার দর নিয়ন্ত্রণ কে করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। তো এই প্রশ্ন হলো সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন। তারপর রেশনিং ব্যবস্থা, আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা। তার প্রকৃত নাম ছিল আলী গুরসাব। তিনি সেকেন্ডারি সানি উপাধি নিয়েছিলেন। তাকে দ্বিতীয় আলেকজান্ডারের সঙ্গে তুলনা করা হয়। ঠিক, তো আলাউদ্দিন খলজি সম্পর্কে এগুলা চলে আসবে। এছাড়াও তিনি দাগ ও হুলিয়া, খুবই ইম্পর্টেন্ট, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন।
আলাই দরজা তিনি নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকি অপশনগুলি দেখা যাক। বাকি অপশন এতে রয়েছে ইলতুৎমিশ, তিনি ছিলেন দাস বংশের একজন শাসক এবং সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। 1221 খ্রিস্টাব্দে 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান তার আমলে ভারত আক্রমণ করেছিলেন। প্রশ্নটি আসে যে কার আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন, তো উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ 1221 খ্রিস্টাব্দে। যদিও ব্যাপারটা বলি যে খিবার শাসক মঙ্গোবার্ণিকে চেঙ্গিস খান আক্রমণ করেছিলেন এবং তিনি ভারতের কাছে আশ্রয় নিতে চেয়েছিলেন, কিন্তু ইলতুৎমিশ সুকৌশলে মঙ্গোবার্ণিকে আশ্রয় দেননি, ফলে চেঙ্গিস খানের ভয়াবহ আক্রমণের হাত থেকে ভারত রক্ষা পেয়ে যায়। গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম হচ্ছে উলুগ খাঁ। আরেকটি বিষয় বলে রাখি যে ইলতুৎমিশ 40 চক্র অর্থাৎ 40 জন অভিজাতের যে একটা গোষ্ঠী দল সেটা গড়ে তুলেছিলেন ইলতুৎমিশ, এবং সেই 40 চক্রের অবসান ঘটান বলবন সিজদা ও পাইবস প্রথার প্রবর্তন করেছিলেন। ঠিক, তিনি পারস্যের অনুকরণে নওরোজ উৎসব চালু করেছিলেন। এছাড়াও তার দরবারে কোনো ব্যক্তি আসতে পারতেন না, এমনই সব নিষ্ঠুর নীতি চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন, এবং তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন, নিজেকে ঈশ্বরের প্রতিনিধি, শ্যাডো অফ গড বলে নিজেকে মনে করতেন। ফিরোজ শাহ তুগলক সম্পর্কে বলি। ফিরোজ শাহ তুগলক হচ্ছেন সুলতানি যুগের আকবর। এলফিনস্টন ও হেনরি এলিয়ট তাকে এই অভিধায় অর্থাৎ সুলতানি যুগের আকবর হিসাবে অভিহিত করেন। তিনি বেকারদের জন্য কর্মদপ্তর স্থাপন করেছিলেন। যে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত দপ্তর, দেওয়ানি বন্দেগান অর্থাৎ দাসদের জন্য দেওয়ানি বন্দেগান, তারপর হচ্ছে দেওয়ানি খয়রাত, ঠিক আছে, এই সমস্ত দপ্তর চালু করেছিলেন। বিভিন্ন জনকল্যাণমুখী কাজের সঙ্গে যুক্ত ফিরোজ শাহ তুগলক, তাই তাকে কি বলা হয় না সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু ঘটে কার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ডক্টর জাকির হোসেন। এ সম্পর্কে আরো জেনে নিন, তিনি হচ্ছেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট। আচ্ছা, নীলম সঞ্জীব রেড্ডি হচ্ছেন এমন একজন প্রেসিডেন্ট যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। আজ পর্যন্ত দুজন প্রেসিডেন্ট যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন নীলম সঞ্জীব রেড্ডি, অপরজন হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর একটা বিষয় বলে রাখি যে নীলম সঞ্জীব রেড্ডি কিন্তু লোকসভার স্পিকার। আচ্ছা, ভিভি গিরি সম্পর্কে বলি। ভিভি গিরিকে বলা হয় রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট। ভিভি গিরিকে বলা হয় রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট। তো মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফখরুদ্দিন আলী আহমেদ তিনিও কার্যরত অবস্থায় মারা গিয়েছিলেন। জাকির হোসেনের মতো ফখরুদ্দিন আলী আহমেদও অফিসে থাকাকালীন অর্থাৎ ডায়েড ইন অফিস, তো জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদও ছিলেন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। তো পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাল গঙ্গাধর তিলক সম্পর্কে বলি। তাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়, ঠিক আছে। তিনি 1916 খ্রিস্টাব্দে পুনেতে
1916 খ্রিস্টাব্দে পুনেতে হোম রুল লীগ 1916 খ্রিস্টাব্দে পুনেতে হোম রুল আন্দোলন গড়ে তুলেছিলেন হোম রুল লীগ অ্যানিমেশন। তো এই সময় তামিলনাড়ুর মাদ্রাজে হোম রুল আন্দোলন চালিয়েছিলেন। বেশ, তাছাড়া বাল গঙ্গাধর তিলককে 1908 সালে গ্রেপ্তার করা হয় এবং মান্দালয়ে পাঠানো হয়। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল এবং লালা লাজপত রায় এই তিনজন বিপ্লবী ও তিনজন চরমপন্থী নেতা, বিপ্লবী এবং চরমপন্থী নেতা লাল বাল পাল নামে পরিচিত, অবশ্যই মনে রাখবে। এবং বাল গঙ্গাধরের বিখ্যাত উক্তি যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট, অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করবই। তো তিলক সম্পর্কে এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের অপশন সুভাষচন্দ্র বসু। তো সুভাষচন্দ্র বসু হচ্ছেন ভারতবর্ষের ভারতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি, অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে তিনি মনোনীত সভাপতি ছিলেন এবং 1939 খ্রিস্টাব্দে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে পরাজিত করেন এবং সভাপতি নির্বাচিত হন, এবং এটি ছিল প্রথম নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচন। তো গান্ধীজি যখন সুভাষচন্দ্র বসুর সঙ্গে অসহযোগিতা শুরু করলেন তখন তিনি কংগ্রেস ত্যাগ করলেন এবং 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করলেন। বেশ, 1938 খ্রিস্টাব্দে অধিবেশনটি বসেছিল মধ্যপ্রদেশের হরিপুরা এবং গুজরাটের হরিপুরা, এবং 1939 খ্রিস্টাব্দে বসেছিল মধ্যপ্রদেশের ত্রিপুরীতে। হরিপুরা হচ্ছে গুজরাটে এবং ত্রিপুরা হচ্ছে মধ্যপ্রদেশে। সুভাষচন্দ্র বসু 1921 খ্রিস্টাব্দে তার নিজের বাড়ি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে রাশিয়া পাড়ি দেন এবং 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএর দায়িত্বভার গ্রহণ করেন এবং দারুণভাবে এই বাহিনীটিকে সুসজ্জিত করে ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং মণিপুরের কোহিমা আক্রমণ করে তা দখল করেন। তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী তোজো নেতাজিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দান করেন এবং তিনি তার নাম পরিবর্তন করে রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত উক্তি, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, তরুণের স্বপ্ন। ঠিক, তোমরা আমাকে জানাও যে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করেছে এবং সেই প্রকল্পটি কিসের সঙ্গে সম্পর্কিত। অপশন বি তে রয়েছে দাদাভাই নওরোজি, তিনি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত, অর্থাৎ ভারতের বৃদ্ধ মানুষ। দাদাভাই নওরোজি হচ্ছেন কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কলকাতা অধিবেশনে এবং তিনি তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় পরিমাপ করার চেষ্টা করেন এবং 1868 খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন যার নাম ছিল পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবং দাদাভাই নওরোজি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশ পার্লামেন্টের সভাপতি হয়েছিলেন। অপশন ডি তে রয়েছে উমেশচন্দ্র ব্যানার্জি, তিনি হচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। যে অধিবেশনটি বসেছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে 1985 খ্রিস্টাব্দে। তো 1985 খ্রিস্টাব্দে কংগ্রেসের জন্ম হয় এই সম্মেলনের মাধ্যমে। তৎকালীন
তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন এবং তিনি কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে অভিহিত করেছিলেন। জাতীয় কংগ্রেস গড়ে তোলার জন্য যিনি যুক্ত ছিলেন তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম, অর্থাৎ ইনাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। তো সেফটি ভালভ থিওরি জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সম্পর্কিত। সেফটি ভালভ থিওরি বেশ, এরই সাথে শেষ হচ্ছে আমাদের 31 নম্বর প্রশ্ন এবং ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আজকে এ পর্যন্তই আমি ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে আবার পরের পার্ট আপলোড করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এভাবেই জিকে, ম্যাথমেটিক্স, জিআই, ইংলিশ শিখতে হলে আমাদের অফলাইন ব্যাচের সাথে যোগাযোগ করো। আমাদের ঠিকানা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং যোগাযোগ নম্বরও স্ক্রিনে রয়েছে। ঠিক, তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং এই ধরনের কন্টেন্ট তোমাদের দারুণ উপকার করবে। তোমরা দেখে নিও আপকামিং পরীক্ষাতে এই ডাটাগুলো কিভাবে তোমাদের হেল্প করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।